2019 সাল থেকে অস্ট্রেলিয়ার পার্স টেলিস্কোপ আমাদের সবথেকে কাছের তারা আলফা সেন্টুরি সি, যা প্রক্সিমা সেন্টুরি নামেও পরিচিত, সেটির উপর বেশ কয়েক মাস ধরে নজর রাখছিল। মূলত তারা এই তারাটির চারপাশে থাকা বাসযোগ্য অঞ্চলে বা হ্যাবিটেবল জোনে ঘুরতে থাকা রকি প্ল্যানেট প্রক্সিমা বিতে প্রাণ আছে কিনা সেটি খুঁজে বের করার চেষ্টা করছিল। কিন্তু এই রিসার্চের সময় সিটির একজন অস্ট্রেলিয়ান আন্ডার গ্রাজুয়েট সেন স্মিথ একটি স্ট্রেঞ্জ রেডিও সিগন্যাল শনাক্ত করে। এটি অদ্ভুত ছিল এই কারণে, যখন স্মিথ তার অবজারভেশন সিনিয়রদের সাথে শেয়ার করে, তখন তারা দেখেন যে সেই সিগন্যালটি মহাবিশ্বে বিদ্যমান অন্য যে কোনো প্রাকৃতিক সিগন্যালের মতো ছিল না। আসলে এই সিগন্যালের গঠন আমাদের দ্বারা উৎপাদিত কৃত্রিম সিগন্যালের মতো ছিল, অর্থাৎ সেই রেডিও সিগন্যাল 982 মেগাহার্টজের একটি ন্যারো ব্যান্ড রেঞ্জে পড়ছিল, যা সাধারণত কেবল কৃত্রিম স্যাটেলাইট এবং স্পেসশিপ ব্যবহার করে। কিন্তু এরপর অ্যাস্ট্রোনমাররা ভেবেছিলেন এমনটা নয় তো যে আমাদের সিগন্যাল আবার আমরাই ফিরে পাচ্ছি। তাই তারা সেই সিগন্যালগুলোর পুনরায় অধ্যয়ন করেন এবং সেই ভেরিফিকেশনের পর নিশ্চিত হওয়া যায় যে আমাদের যে সিগন্যালগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আমাদের পৃথিবী থেকে আসেনি, এগুলো অন্তঃনক্ষত্রের স্থান মানে ইন্টারস্টেলার স্পেস থেকে এসেছে, তাও নিয়মিত ওঠানামার সাথে। অর্থাৎ এই সিগন্যালের উৎস একটি পর্যায়ক্রমিক গতিতে রয়েছে। এখন যেহেতু যে ফ্রিকোয়েন্সিতে আমরা এই সিগন্যালটি পেয়েছি তা আমাদের উপগ্রহে ব্যবহার করি এবং আমরা জানি যে উপগ্রহ পৃথিবীর চারপাশে একটি পর্যায়ক্রমিক গতি অনুসরণ করে, তাই সায়েন্টিস্টদের জন্য এটি একটি ইঙ্গিত ছিল যে সম্ভবত এটি কোনো বহির্জগতের প্রাণের অর্থাৎ এক্সট্রা টেরেস্ট্রিয়াল লাইফের দ্বারা তৈরি উপগ্রহ সিগন্যাল। আর তাই সায়েন্টিস্টরা এর নাম দিয়েছেন ব্রেক থ্রু লিসেন ক্যান্ডিডেট 1 বা সংক্ষেপে BLC-1। কিন্তু এই অদ্ভুত সিগন্যালগুলি একমাত্র কারণ ছিল না যার কারণে সায়েন্টিস্ট কমিউনিটি এত হাইপ তৈরি করছিল। এই হাইপের আরও একটি কারণ ছিল যে এই সিগন্যালটি প্রক্সিমা বি প্ল্যানেটের জেনারেল ডিরেকশন থেকে এসেছিল, যেখানে এই প্ল্যানেট থেকে আসছিল কিনা তা স্পষ্টভাবে বলা যায় না। কিন্তু আমরা এটিকে প্রক্সিমা বি থেকে এসেছে বলেই বিবেচনা করছি, কারণ এটি পৃথিবীর নিকটতম আর্থ লাইক এক্সোপ্ল্যানেট এবং বর্তমানে এই প্ল্যানেটটি একটি বামন তারার চারপাশে হ্যাবিটেবল জোনে থেকে অরবিট করছে। এখন এই দাবিকে যাচাই করার জন্য স্মিথ এবং তার পরামর্শদাতারা টেলিস্কোপটিকে প্রক্সিমা বি এর জেনারেল ডিরেকশন বা সাধারণ দিক থেকে সরিয়ে নেন এবং আশ্চর্যজনকভাবে তারা এমনটা করার সাথে সাথেই সিগন্যাল শনাক্তকরণ বন্ধ হয়ে যায় এবং অবশ্যই এই ঘটনা তাদের সমস্ত সন্দেহকে দূর করে দেয় এবং এটি প্রমাণ করে যে সিগন্যালটি প্রক্সিমা সেন্টুরি থেকেই আসছিল। কিন্তু আবার বন্ধুরা, আমি যেমনটা বলছি, জেনারেল ডিরেকশন মানে সাধারণ দিক থেকে, অর্থাৎ এই সিগন্যালটি পুরো আলফা সেন্টুরি সিস্টেমের যে কোনো জায়গা থেকে উৎপত্তি হতে পারে, তাই না? তাহলে আমরা এত জোর দিয়ে কিভাবে বলতে পারি যে এই সিগন্যালগুলো প্রক্সিমা সেন্টুরি বি থেকে আসছে? আসলে এই তারার সিস্টেমে কিছু অংশ আমাদের প্ল্যানেটের পুরো নর্থ হেমিস্ফিয়ার থেকে লুকোনো আছে। আপনি দেখুন, যেহেতু আমাদের পৃথিবী গোলাকার, আমরা একবার পুরো আকাশ দেখতে পাই না। আমাদের হরাইজনের উপরে আকাশের একটি বিশাল অংশ সবসময় একটি ব্লাইন্ড স্পট হিসেবে আমাদের থেকে লুকোনো থাকে। ঠিক যেমন উদাহরণস্বরূপ উত্তর গোলার্ধে বসবাসকারী লোকেরা দক্ষিণ গোলার্ধের আকাশকে দেখতে পায় না, এবং এর বিপরীতটাও সত্যি। অর্থাৎ এমন কিছু তারা আছে যা আমরা উত্তর গোলার্ধ থেকে কখনোই দেখতে পাবো না। সুতরাং আমরা যে প্রক্সিমা সেন্টুরি সিস্টেমের কথা বলছি, যেটি সেন্ট্রালস নক্ষত্র মণ্ডলের অংশ, যা মূলত আকাশের দক্ষিণ গোলার্ধের অংশে রয়েছে। যদি আমাদের কাছে একটি টেলিস্কোপ থাকে এবং আমরা উত্তর গোলার্ধ থেকে প্রক্সিমা সেন্টুরিকে দেখতে চাই, তাহলে আমরা শুধুমাত্র 0 ডিগ্রি বিষুবরেখা থেকে 29 ডিগ্রি দিল্লি পর্যন্ত অঞ্চলের মধ্যেই এই তারা সিস্টেমকে দেখতে পাবো। এই অক্ষাংশের উপরের লোকেরাই এই সেন্ট্রালস নক্ষত্র মণ্ডলী কখনো দেখতে পাবে না, তাদের কাছে যত বড় এবং অ্যাডভান্স টেলিস্কোপ থাকুক কিনা কেন। কিন্তু তা সত্ত্বেও সায়েন্টিস্টরা একটি ভালো অনুমান দিয়ে বলতে পারেন যে এমন কৃত্রিম সিগন্যাল প্রক্সিমা সেন্টুরি বি থেকেই আসতে পারে। আর সেটা কিভাবে? তো দেখুন বন্ধুরা, প্রথমে আমাদের আলফা সেন্টুরি স্টার সিস্টেম বোঝার চেষ্টা করতে হবে। এই সিস্টেমের কেন্দ্রে একটি বাইনারি স্টার সিস্টেম রয়েছে, যেখানে আমাদের সূর্যের মতো দুটি বামন তারা একে অপরকে প্রদক্ষিণ করছে এবং এই সিস্টেমের চারপাশে ঘুরছে। আমাদের নিকটবর্তী রেড ড্বার্ফ স্টার, যার নাম প্রক্সিমা সেন্টুরি। এই পুরো সিস্টেমে শুধুমাত্র প্রক্সিমা সেন্টুরির চারপাশে এক্সো প্ল্যানেটকে শনাক্ত করা হয়েছে এবং তাদের মধ্যে শুধুমাত্র একটি প্ল্যানেটই এই রেড ড্বার্ফ স্টারের
হ্যাবিটেবল জোনের মধ্যে আছে, অর্থাৎ সামগ্রিকভাবে সবকিছুই এটি ইঙ্গিত করছে যে এই অদ্ভুত সিগন্যাল সম্ভবত আরও সুনির্দিষ্টভাবে এই প্রক্সিমা সেন্টুরি বি প্ল্যানেট থেকেই আসছে। কিন্তু এইখানে একটি প্রবলেম আছে। প্রক্সিমা সেন্টুরি একটি রেড ডর্ফ স্টার, যা সাধারণত বেশি অস্থিতিশীল হয়। এগুলো প্রায়শই এক্স রের মতো আয়োনাইজিং রেডিয়েশন নির্গত করে, যা আমাদের পৃথিবীও প্রতি বছর সূর্য থেকে আসা এক্স রে গ্রহণ করে। কিন্তু দুটোর তুলনা করলে প্রক্সিমা বি প্রতি বছর পৃথিবীর থেকেও প্রায় 500 গুণ বেশি এক্স রে ডোজ গ্রহণ করছে, এবং রেড ডর্ফ স্টারের অনিশ্চয়তার কারণে কখনো কখনো এর থেকে বেশিও হতে পারে। যেমন 2017 সালের মার্চ মাসের কথাই ধরুন, সেদিন প্রক্সিমা সেন্টুরি ফ্লেয়ার্স মাত্র 10 সেকেন্ডের মধ্যে হঠাৎ করে 1000 গুণ বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল। এবং এমনটা যদি কখনো আমাদের সূর্য করে, তাহলে আমাদের ঘন অ্যাটমসফিয়ারও আমাদের 3rd ডিগ্রি বার্নস থেকে বাঁচাতে পারবে না। অর্থাৎ বলার অর্থ শুধু এটাই যে আমরা সম্ভবত প্রক্সিমা বি এর হ্যাবিটেবিলিটি নিয়ে প্রয়োজনের চেয়েও দ্রুত ফলাফলে পৌঁছে যাচ্ছি। একটু ভেবে দেখুন, এক্সপার্টরা যখন ব্রেকথ্রু লিসন ক্যান্ডিডেট 1 বা BLC-1 সিগন্যালটিকে অধ্যয়ন করছিল, তখন তারা আগে বলা পয়েন্টগুলোর পাশাপাশি আরেকটি জিনিস নোটিস করেছিল। তারা নোটিস করেছিল যে ডিটেক্ট করা ফ্রিকোয়েন্সি যে রেঞ্জে পর্যবেক্ষণ করা হচ্ছিল তা বেশিরভাগ ক্ষেত্রেই স্যাটেলাইট বা স্পেসক্রাফট ব্যবহার করে। তাই তারা ইনভেনচুয়ালি এটাও নোটিস করেছিল যে এই সিগন্যালটি প্রায় 30 ঘন্টা ধরে শনাক্ত করা হয়েছিল। এটা কিন্তু অড, কারণ সাধারণত এমন জিনিস কোনো টেলিস্কোপ থেকে দেখার সময় দ্রুত চলে যায়। অর্থাৎ এটি এখনো কনফার্ম নয় যে এই সিগন্যালটি কোনো এলিয়েন স্যাটেলাইট বা স্পেসশিপ পাঠিয়েছে। আসলে সিটি ইনস্টিটিউটের একজন সিনিয়র প্ল্যানেটারি অ্যাস্ট্রোনমার ফ্রান্সিস মার্চিস নিজেও এই বিষয়ে বলেছেন যে আমাদের গ্যালাক্সি 300 মিলিয়ন এক্সোপ্ল্যানেটের মধ্যে যা পসিবল হ্যাবিটেবল, তাদের মধ্যে গ্যালাক্সির শুধুমাত্র একটি কোণে অবস্থিত 2টি প্রতিবেশী সোলার সিস্টেমে একই রকমের টেকনোলজি থাকা নিজেই একটি চমকপ্রদ বিষয়। এবং মনোযোগ দিয়ে ভাবলে আসলে এটা কিভাবে হতে পারে যে আমাদের স্যাটেলাইটস এবং তাদের স্যাটেলাইটস একই ফ্রিকোয়েন্সি ব্যান্ড রেঞ্জে কাজ করে? তবে সম্ভবত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তার আরও অ্যাডভান্স এবং সেন্সিটিভ ডিটেক্টরের সাহায্যে এই মিশনে আমাদেরকে সাহায্য করতে পারে। আসলে জাস্ট গত বছরই একটি পেপার রিলিজ হয়েছিল যেখানে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এবং লোবোয়েস স্পেস অবজারভেটরির সাহায্যে প্রক্সিমা বিতে আর্টিফিশিয়াল লাইটস শনাক্ত করার কথা বলা হয়েছে। তাদের এটি দাবি ছিল যে যেহেতু প্রক্সিমা বি তার হোস্ট স্টার থেকে এত ক্লোজলি অরবিট করছে, তাই অবশ্যই প্রক্সিমা বি আমাদের চাঁদের মতো টাইডাল লকড হবে। অর্থাৎ এইখানে একটি পসিবিলিটি আছে এলিয়েন সিভিলাইজেশন গরম থেকে দূরে ডার্ক সাইডে সেইখানে উন্নতি লাভ করছে, এবং সেইখানে অন্ধকারে থাকার কারণে সেখানে টর্চ বা এলইডি টিউব লাইটের মতো আর্টিফিশিয়াল লাইট ব্যবহার করছে। এখন এগুলো শুনতে অনেকটাই ইন্টারেস্টিং লাগছে, তাই না? কিন্তু না, ব্রেকথ্রু ইনিশিয়েটিভ থেকে যুক্ত সায়েন্টিস্টরা এতে সম্মত নন। একটু ভেবে দেখুন, যে জীব আমাদের সমুদ্রের গভীরতায় ইভলভ হয়, তাদের কি আর্টিফিশিয়াল লাইটসের প্রয়োজন পড়ে? না, তারা সেখানে তাদের নিজস্ব আলো অর্থাৎ বায়োলুমিনেন্সেস তৈরি করে, অথবা আলোর অনুপস্থিতিতে তাদের বাকি ইন্দ্রিয়গুলোর উপর নির্ভর করে বেঁচে থাকে। তাহলে প্রক্সিমা বি এর অন্ধকার দিকে যে এলিয়েন সভ্যতা বিবর্তিত হয়েছে, তারা কৃত্রিম আলোর কেন ব্যবহার করবে? আর এই কারণেই আমাদের কৃত্রিম আলোর পরিবর্তে প্রক্সিমা বি এর সমুদ্রের ভেতরে জীবন্ত প্রাণীর বায়োলুমিনেন্সেস শনাক্ত করার চেষ্টা করা উচিত। এই কারণে ব্রেকথ্রু ইনিশিয়েটিভের সাথে যুক্ত বিজ্ঞানীরা একটি ব্রেকথ্রু স্টারশট প্রজেক্টে কাজ করছেন। তাদের পরিকল্পনা অনুযায়ী হালকা এবং শক্তিশালী উপাদান দিয়ে তৈরি কাইট আকৃতির প্রোবকে শক্তিশালী লেজারের সাহায্যে দ্রুত গতিতে চালানো হবে, যার সাহায্যে এই প্রোবগুলো প্রায় একটি জাহাজের পালের মতো অন্তঃনক্ষত্রীয় মহাসাগর মানে ইন্টারস্টেলার ওশিয়ানের প্রায় আলোর গতির 20% গতিতে ভ্রমণ করে এই প্রোবগুলো প্রক্সিমা বিতে পৌঁছে তার পরিবেশ এবং চুম্বক ক্ষেত্রের বিস্তারিত তথ্য আমাদের কাছে পাঠাবে। এর অর্থ আমরা আরো ভালোভাবে জানতে পারবো যে প্রক্সিমা বি বাসযোগ্য গ্রহ কিনা। কিন্তু ততক্ষণ পর্যন্ত BLC-1 সংকেত কিছুটা সন্দেহজনকই থাকবে, ঠিক 1977 সালের ওয়াও সিগন্যালের মতো। কারণ এই সংকেত সম্পর্কে আমরা কেবল এইটুকুই জানি যে এটি পৃথিবীর থেকে প্রায় 1800 আলোকবর্ষ দূরের নক্ষত্রমণ্ডলের টুমাস 19281982264012 নামের সূর্য সদৃশ্য একটি তারা থেকে এসেছিল। তাহলে কি এলিয়েনদের সন্ধান এখনো চলছে? হ্যাঁ, অবশ্যই। ওয়া সংকেত এবং প্রক্সিমা সেন্টুরির দিক থেকে পাওয়া সংকেত উভয় নিয়েই গবেষকরা আজও কাজ করছেন। এই সংকেতগুলো এলিয়েন দ্বারাই তৈরি হয়েছিল, এটা আমরা এই মুহূর্তে
জোর দিয়ে বলতে না পারলেও এই ভাবনা যে মহাবিশ্বে আমাদের মতোই প্রযুক্তি ব্যবহারকারী কোনো বহির্জগতে প্রাণ থাকতে পারে তা আমাদের ভাবতে বাধ্য করে যে এলিয়েনদের প্রাণ দেখতে কেমন হবে, তারা তাদের নির্দিষ্ট গ্রহের হিসেবে কিভাবে বিবর্তিত হচ্ছে। আমরা যখন এলিয়েনদের কল্পনা করি তখন আমরা একটি বড় মাথা, পাতলা শরীর, ধূসর চামড়া এবং বড় বড় চোখকে কল্পনা করি, তাই না? এবং সেই সাথে সেটা ভয়ঙ্কর থাকে। কিন্তু তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার হলো যদি এলিয়েনরা হুবহু মানুষের মতো দেখতে হয়, এবং তাহলে আমরা কিভাবে বলতে পারবো যে কে মানুষ এবং কে এলিয়েন? বন্ধুরা, আপনার কি মনে হয় প্রক্সিমা সেন্টুরি থেকে যে সংকেত আমরা পাচ্ছি সেগুলো কি এলিয়েন সংকেত, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আপনার উত্তর অবশ্যই কমেন্টে লিখবেন। আর এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন। নেক্সট টাইম এরকমই কোনো সায়েন্টিফিক আর থটফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।